বন্ধুরা, এই স্কুল বাসগুলোর রং সবসময় হলুদ হয় কেন? আর কখনো ভেবেছেন রাস্তায় এই চিহ্নগুলোর অর্থ কী? আর এলজি কোম্পানির এই বিজ্ঞাপন দেখার পর মানুষের আত্মা শরীর থেকে বেরিয়ে গিয়েছিল। আর যদি তোমার জীবন প্রিয় হয়ে থাকে তাহলে এই বাগানে ভুলেও প্রবেশ করবে না। আর তোমার আশেপাশে যত ছোট জিনিস আছে আজ তুমি তা মাইক্রোস্কোপের নিচে দেখতে চলেছ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই মজাদার হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করবেন। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। বন্ধুরা, ইংল্যান্ডের এই বাগানে যদি কেউ ঢোকে তাহলে সে আর নাকি কখনো ফিরে আসে না। আসলে একে দ্য পয়জন গার্ডেন অর্থাৎ বিষ বাগান বলা হয়ে থাকে। আর হ্যাঁ, একে মৃত্যুর বাগানও বললে ভুল হবে না। এর কারণ এই বাগানে যত গাছপালা আছে সবগুলোতে বিষে ভরা, আর এই কারণেই এটাকে লোহার খাঁচা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। আর যদি তুমি এই বাগানে ঘুরতে যাও তাহলে ভুলেও কোনো গাছপালায় স্পর্শ করো না, না হলে অন দ্য স্পট ডেথ অর্থাৎ সাথে সাথে মৃত্যু ঘটতে পারে। এই বাগান ইংল্যান্ডের সবচেয়ে সুন্দর বাগানগুলোর মধ্যে একটি। বিশেষজ্ঞদের মতে এখানে প্রায় 700 এর বেশি বিষাক্ত উদ্ভিদ রয়েছে। আর এই সব উদ্ভিদ তৈরি করার উদ্দেশ্য ছিল একটাই। দেখো, পুরনো দিনে যখন বড় বড় যুদ্ধ হতো তখন সৈন্যরা এই বিষাক্ত উদ্ভিদ দিয়েই শত্রুকে মৃত্যুর দিকে ঠেলে দিত। আর আজও এই বাগানের কারণে প্রায় 100 এর বেশি নাকি মানুষ জীবন হারিয়েছে। কিন্তু এই উদ্ভিদ কে তৈরি করেছিল এবং কিভাবে তৈরি হয়েছিল তা আজও রহস্য। কখনো ভেবেছো কেন আমাদের খিদে লাগে আর কিভাবে লাগে? প্রথমত দেখো, খিদে লাগা শুধু পেট খালি হবার নাম নয়, বরং এতে পেট, মস্তিষ্ক এবং হরমোন মিলে কাজ করে। মনে করো তুমি দুপুরের খাবার খেয়েছো, খাবার খাওয়ার প্রায় 3 থেকে 4 ঘন্টা পর আবার খিদে পেল। তখন তোমার পেটে যা কিছু খাবার বাকি থাকে পাকস্থলী তা অন্ত্রের দিকে পাঠিয়ে দেবে, যাতে তুমি প্রায় আরো 1 ঘন্টা পর্যন্ত আরাম পাও। কিন্তু তারপর যখন 1 ঘন্টা পর তোমার পাকস্থলী এবং অন্ত্র সব ফাঁকা হয়ে যায়, তখন অন্ত্র মোটিলিন নামের এক ধরনের হরমোন নিঃসরণ করে। আর এই কারণেই তোমার পেট থেকে আওয়াজ আসে। কিন্তু যখন এই সময় তোমার মস্তিষ্ক এই আওয়াজ বুঝতে না পারে, তাহলে তোমার মস্তিষ্ক ঘেরিলিন নামের আরেকটি হরমোন নিঃসরণ করে। আর এই হরমোন মস্তিষ্কে গিয়ে হাইপোথ্যালামাসকে সংকেত দেয় যে এখন খাওয়ার সময় হয়ে গেছে। আর এই হাইপোথ্যালামাসই সেই অঙ্গ যা তোমার ক্ষুধা নিয়ন্ত্রণ এবং এটাকেই বলে দেয় যে কোন সময় তোমার খিদে লাগছে। ভাই, এলজি কোম্পানির এই প্র্যাঙ্ক দেখার পর তোমারও শরীর থেকে হয়তো আত্মা বেরিয়ে যেতে পারে। 2013 সালে এলজি একটি প্র্যাঙ্ক করে, যেখানে অফিসে ইন্টারভিউয়ের জন্য লোকজনকে ডাকা হয়। আর তাদের ঠিক সামনের দেয়ালে এলজির একটি 4K স্ক্রিন লাগানো থাকে, যা দেখতে একদম জানালার মতো লাগছিল। কিন্তু হঠাৎ দেখানো হয় যে আকাশ থেকে অনেকগুলো গ্রহাণু অর্থাৎ অস্টেরয়েড পৃথিবীর দিকে ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছিল যেন সব গ্রহাণু তাদের অফিসের দিকেই আসছে। লোকজন এটা দেখে সেখানেই বসে পড়ে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। তাদের মনে হচ্ছিল যেন সত্যি কোনো গ্রহাণু পৃথিবীতে পড়ছে। কিন্তু পরে প্রকাশ করা হয় যে এটি শুধু একটি প্র্যাঙ্ক ছিল। আর সেই জানালাটি এলজির একটি আলট্রা এইচডি ডিসপ্লে ছিল। এলজি এটা দেখাতে চেয়েছিল যে তাদের স্ক্রিন কতটা বাস্তবসম্মত, যা দেখে মানুষ সেটাকে আসল বলে মনে করতে শুরু করে। বন্ধুরা, ধরো তুমি প্লেনে বসে আছো আর হঠাৎ এই ঘোষণা আসে যে বেবি ইউ আর গোয়িং টু। এমন পরিস্থিতিতে তুমি কি করবে? প্রথমত, এই ধরনের পরিস্থিতিতে ভয় পাওয়া একদমই যাবে না, কারণ তুমি জানো যে প্লেন এখন বিধ্বস্ত হবেই। তাই আমি বলছি কি করতে হবে। প্রথমত, তুমি কোথায় বসেছো সেটা গুরুত্বপূর্ণ। বলা হয় প্লেনের পেছনের আসনগুলো অনেক বেশি নিরাপদ, কারণ সেটাই প্লেনের সবচেয়ে শক্তিশালী অংশ। এরপর জরুরি নির্গমন পথ অর্থাৎ এক্সিট গেট কত দূরে সেটা আন্দাজ করে নিও। অন্ধকার থাকলে বা ধোঁয়া ঢাকা থাকলে পথ মনে রাখতে হবে। আর হ্যাঁ, তোমার জুতা খোলার কথা ভুলেও ভেবো না, কারণ বিধ্বস্তের পর সর্বত্র ছোটোখাটো কাঁচ এবং ধারালো জিনিস থাকবে। আর খালি পায়ে থাকা মানেই সরাসরি বিপদ। এখন মনে করো পরিস্থিতি গুরুতর হয়ে গেছে, তাহলে সোজা সিট বেল্ট শক্ত করে বেঁধে নিও। কিন্তু যদি ভুলেও তোমার বেল্ট ঢিলা হয়ে থাকে তাহলে সেই ধাক্কা তোমাকে গুরুতর আঘাত দিতে পারে। আর যখন প্লেন বিধ্বস্ত হতে চলেছে তখন নিজেকে এই অবস্থানে নিয়ে এসো এবং তোমার পা শক্তভাবে মেঝেতে লাগিয়ে দাও, যাতে ধাক্কা কম লাগে। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিধ্বস্তের পর তুমি সচেতন থাকো, তাহলে 1 সেকেন্ডও সেখানে সময় নষ্ট না করো। সোজা নির্গমনের পথের দিকে দৌড়ে যাও এবং যত দ্রুত সম্ভব প্লেন থেকে দূরে সরে যাও। বেশিরভাগ মানুষ প্লেন বিধ্বস্তে মারা যায় না, বরং আগুন এবং ধোঁয়ায় মারা যায়। আর এই সময় যে দ্রুত সিদ্ধান্ত নেবে সেই হয়তো আল্লাহর রহমতে বেঁচে যেতে পারে। তুমি প্রায়ই রাস্তায় এই চিহ্নগুলো দেখে থাকবে, কিন্তু কখনো ভেবেছো রাস্তায় এই রেখা চিহ্নগুলোর অর্থ কী? প্রথমত, তুমি রাস্তায় এই চিহ্ন দেখে থাকবে যাকে ভাঙ্গা সাদা রেখা অর্থাৎ ব্রোকেন লাইন বলে। এর মানে হলো তুমি সহজেই যে কোনো গাড়িকে ওভারটেক করতে পারো।
চালক সামনে থেকে আসা যে কোনো গাড়ি থেকে সহজে ওভারটেক করতে পারে। আর এটি বোঝায় যে রাস্তা একদমই সোজা। এরপর এই একক অবিচ্ছিন্ন রেখা অর্থাৎ সিঙ্গেল সলিড লাইন প্রায়শই সতর্কতার সংকেত দেয়। এসব রাস্তায় ওভারটেক করা কোনো বিপদ থেকেও কম নয়, কারণ সামনে হয়তো বাঁকা বা ভাঙ্গা সেতু থাকতে পারে। আর এসব রাস্তায় যখন দরকারি ওভারটেক করতে হয় তখনই করবে, সেটাও পুরো সাবধানে। এরপর তুমি এই ধরনের রেখা দেখে থাকবে যাকে দ্বৈত অবিচ্ছিন্ন রেখা বলা হয়ে থাকে। এগুলোর স্পষ্ট অর্থ হচ্ছে এখানে ওভারটেক করা কঠোরভাবে নিষিদ্ধ। এসব রাস্তায় তীক্ষ্ণ বাঁক, ঢাল কিংবা ভাঙা রাস্তা থাকতে পারে। আর সাধারণত এসব রাস্তায় গাড়ি অনেক বেশি গতি থাকে, তাই এখানে ওভারটেক করা একদমই নিষেধ। কখনো ভেবেছো স্কুল বাসের রং সবসময় কেন হলুদ হয়? তারা চাইলে লাল নীলও করতে পারে, তাই না? আর এটা শুধু আমাদের ভারতেই নয়, অন্য দেশেও হলুদ রঙের বাস দেখা যায়। দুনিয়ার প্রায় 90% স্কুলে তুমি হলুদ রঙের বাস দেখতে পাবে। এই নিয়ম বহু আগে থেকেই চলে আসছে। তুমি ট্রাফিক লাইটে লক্ষ্য করবে যে সেখানে মূলত 3টি রং থাকে, লাল, সবুজ এবং হলুদ। কারণ এই 3টি রং সর্বত্রই দেখা যায়, দিনে হোক বা রাতে। আর লালের পর হলুদ এমন একটি রং যা সবচেয়ে বেশি আভা দেয়। আর হলুদ রঙের একটি বিশেষ সুবিধা হচ্ছে যখন এর উপরে সাধারণ আলো পড়ে তখন তার দূরে থেকেই ঝলমল করতে থাকে। তুমি রাস্তায় চলার সময় লক্ষ্য করেছো যে বেশিরভাগ সড়ক নিরাপত্তা বোর্ড হলুদ রঙের হয়ে থাকে। আর মানব চোখ হলুদ রং 1.25 গুণ দ্রুত শনাক্ত করতে পারে। মানে অন্ধকারে থাকলে হলুদ রং সহজেই দেখা যায়। আর এসব দেখে স্কুল বাসগুলোর রং হয়তোবা হলুদ রাঙানো হয়েছে। তোমার কি মনে হয় পিসার হেলানো টাওয়ার কখনো কি পড়ে যাবে? দেখো, মোটেও এটি নাকি সত্যি নয়, এটি শুধুমাত্র একটি মিথ। কিন্তু আসল তথ্য ভিন্ন। সত্যি হচ্ছে এই টাওয়ার আর নাকি কখনোই পড়বে না, অন্তত মিনিমাম পরবর্তী 200 বছরের জন্য তো নয়। এই টাওয়ার 1173 সালে তৈরি করা হয়েছিল। আর তোমরা কি জানো, নির্মাণ শেষ হবার পরপরই এটি ঝুঁকে পড়তে শুরু করেছিল। কিন্তু কিভাবে? কারণটা সহজ। এই টাওয়ারের ভিত্তি তৈরি করা হয়েছিল নরম বালু, কাদামাটি ব্যবহার করে, যা মোটেও স্থিতিশীল ছিল না। আর পরবর্তীতে কয়েক শতক ধরে এটি ধীরে ধীরে ঝুঁকতে থাকে। তারপর 1990 সালে এর নতি প্রায় 5.5 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। মানে আক্ষরিক অর্থে এটি পড়ে যাওয়ার মতোই অবস্থা হয়েছিল। তখন বিশেষজ্ঞরা এটি পর্যটকদের জন্য বন্ধ করে দেন। আর 1990-এর দশকের শেষের দিকে একটি বড় মাপের স্থিতিকরণ প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পে প্রকৌশলীরা সাবধানে মাটি সরিয়ে এবং ভারী কাউন্ট ওয়েটার দিয়ে ব্যবহার করে টাওয়ারটিকে সোজা করেন। 2001 সালের মধ্যে এর নতি প্রায় 17 ইঞ্চি, প্রায় 40 সেন্টিমিটার কমানো হয়। আর আজকের দিনে এই টাওয়ার সম্পূর্ণ স্থিতিশীল। প্রকৌশলীদের মতে এই টাওয়ার নাকি এখনকার অবস্থায় আরও 200 বছর টিকে থাকবে। কখনো ভেবেছো তোমার আশেপাশের সেই সাধারণ জিনিসগুলো যা তুমি প্রতিদিন দেখো, এগুলোর ভিতরে এমন একটা দুনিয়া লুকিয়ে আছে যা শুধু মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়? তুমি নিশ্চয়ই বল পেন ব্যবহার করেছো, কিন্তু কখনো ভেবেছো এটা আসলে কিভাবে কাজ করে? আমরা যখন এই বল পেন নিব, অর্থাৎ মাইক্রোস্কোপের নিচে এগুলো দেখব, তখন একটি ছোট বল দেখা যাবে। আর লেখার সময় এই বলটি ক্রমাগত ঘুরতে থাকে। এই বলের কাজ হচ্ছে তোমার লেখাকে মসৃণ এবং নিরাপদভাবে কাগজে বসানো। আর জানো, বল পেন নামটিও এই ছোট বলের কারণেই রাখা হয়েছে। এরপর কাগজকে মাইক্রোস্কোপের নিচে দেখলে দেখতে অনেকটা জালের মতো লাগে। এগুলো ছোট ছোট আঁশ দিয়ে তৈরি, যা কাগজটিকে শক্ত করে দেয়। আর যদি তুমি পুনর্ব্যবহারযোগ্য কাগজ দেখো, তাহলে তাতে আরও ছোট ছোট জাল দেখতে পাবে। এখন যদি তুমি নিজের জিভ মাইক্রোস্কোপের নিচে গিয়ে দেখো, তাহলে সেটা কতটা অদ্ভুত দেখাবে। তাতে তোমার জিভের স্বাদকোরগুলো অর্থাৎ টেস্ট বার্ড কাটার মতো লাগবে। আর এই স্বাদকোরগুলি তোমার স্বাদ অনুভব করিয়ে দেয়। এটা যাক মানুষের জিভ, কিন্তু একবার বাঘের জিভ দেখো তো, মনে হচ্ছে যদি কেউ উপরে হাত ঘষে দেয় তাহলে সেই ব্যক্তি শেষ। আর সত্যি বলতে এই অনবীক্ষণিক জগতে জিভের এই দৃশ্য খুবই মজার লাগে। তুমি কখনো না কখনো নিশ্চয়ই ভেবে দেখেছো যে যখন ভারতের কাছে নোট ছাপানোর মেশিন আসে, তখন সরকার কেন অনেক নোট ছাপিয়ে সবাইকে ধনী বানিয়ে দেয় না? এর পেছনের কারণ তো আমিই বলবো। কিন্তু আগে একটা কথা বলি, জিম্বাবুয়ে নামের একটি দেশ আছে, তারও ঠিক এমনটাই করেছিল। তারা অনেক নোট ছাপিয়ে সবার মধ্যে বিতরণ করতে নাকি শুরু করেছিল, যার ফলে সেখানকার প্রতিটি মানুষ ধনী হয়ে গেল। এখন যে দেশের প্রতিটি মানুষ ধনী, সেখানে জিডিপি অর্থাৎ মোট দেশজ উৎপাদন কি হবে একবার ভাবো, অনেক বাড়বে, তাই না? কিন্তু এখানে উল্টো হয়ে দাঁড়িয়েছিল, কারণ সেখানে মুদ্রাস্ফীতি অনেক বেশি বেড়ে গিয়েছিল। আর সেখানকার অবস্থা এমন দাঁড়ালো যে বাচ্চাদের টফির জন্য নোটের বান্ডিল রাখতে শুরু করলো। আর এমনটা হলো কিভাবে? ধরো বাড়ির সামনে একটি মুদির দোকান আছে, সেখানে একটি টুথপেস্ট পেতে 20 টাকা লাগে,
কিন্তু হঠাৎ সরকার অনেক নোট ছাপিয়ে সবাইকে এক এক করে 1 কোটি টাকা করে বিতরণ করলো। মানে এখন তোমার কাছে 1 কোটি টাকা, আর সামনের দোকানদারের কাছেও রয়েছে 1 কোটি টাকা। এখন কি হবে? যে দোকানদার ছিল সে একটি টুথপেস্টে মাত্র 2 টাকা বাঁচাতে, আর এই 2 টাকাতেই তার লাভ ছিল, আর এই 2 টাকা উপার্জনের জন্য সে সারাদিন দোকানে কাজ করত। কিন্তু এখন তার কাছেও 1 কোটি টাকা আছে, তাই সে দোকানে আর বসবে না, কারণ সে জানে তার কাছেও অনেক টাকা আছে। তাই সে সেই টুথপেস্ট তোমাকে 500 টাকা পর্যন্ত বিক্রি করবে, আর এভাবেই মুদ্রাস্ফীতি বাড়বে। যদি না বুঝে থাকো তাহলে এই অংশটি আবার একটু দেখো, তাহলে হয়তো আপনি বিষয়টা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এরকমই আরো মজার মজার ফ্যাক্ট ভিডিও দেখতে ইন্ডেক্স স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটি আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক মজা পাবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।